ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল থেকে বের করে দেওয়া হয় 10 ছাত্রলীগ নেত্রীকে। জসিমউদ্দিন হলও আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। দেশের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত। কোটা ইস্যুতে উত্তাল সারা দেশ, সংঘর্ষে নিহত 6, রাজধানী সহ বিভিন্ন শহরে বিজিবি মোতায়েন। নয়াপল্টনে বিএনপি অফিসে ডিবির অভিযান, আটক 7, বিপুল পরিমাণ ককটেল সহ অস্ত্র উদ্ধারের দাবি। এবং কোটা সংস্কার আন্দোলন এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। ঢাকা রাজপথকে রণক্ষেত্রের সঙ্গে তুলনা করে বিবিসি ও আল জাজিরার খবর প্রকাশ। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের তোপের মুখে হল ছাড়তে বাধ্য হয় ওই হলের ছাত্রলীগ সভাপতি সহ 10 নেত্রী। মঙ্গলবার রাত 12টার দিকে ছাত্রলীগের 10 নেত্রীকে প্রক্টোরিয়াল বডির সহায়তায় হল ছেড়ে বেরিয়ে যান। রাত 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান জানান, হল ছাড়তে বাধ্য হওয়া ছাত্রলীগ সভাপতির নাম আতিকা বিনতে হোসাইন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন বর্ণালী ঘোষ, বর্ণ সামিহা মাহমুদ, সাজিয়া রহমান সিলবি, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি। আরও 4 জনের নাম জানা যায়নি। এদিকে শিক্ষার্থীরা জানান, কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি শেষে রাতে হলে ফিরতে যান ছাত্রীরা। অন্যদিকে টিএসসি রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশ শেষে হলে ফেরেন ছাত্রলীগ নেত্রীরা। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরই মধ্যে বিভিন্ন হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিজয় 71 হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টারদাস সূর্য সেন হল সহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেকেই বেরিয়ে যাচ্ছেন। তাদের ব্যাগ গুছিয়ে হল ছাড়তে দেখা গেছে। এদিকে ঢাবির বিভিন্ন হলে বহিরাগত আছে এমন সংবাদের ভিত্তিতে রাত থেকেই উত্তেজনা ছড়ায় ঢাবির বিভিন্ন হলে। সকালে জসিমউদ্দিন, বিজয় 71 হল থেকে ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগতদের হল থেকে বের করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে 7 জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে এই অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযান শেষে ডিবি প্রধান হারুনা রশিদ বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, কয়েক বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত 7 জনের মধ্যে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। আপনারা নিজেরা দেখেছেন, প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা, 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে। তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। এই আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি। তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। কোটা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন তারা। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এই কর্মসূচির ঘোষণা দেন কোটা বিরোধী আন্দোলনকারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ দুপুর 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালনের জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ।
কোটা আন্দোলন ঘিরে চলমান সহিংস পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে 18 জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির পক্ষ থেকে দেশের সব সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অবিলম্বে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসি জানায়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য সব কলেজও বন্ধ থাকবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এর আওতায় পড়বে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে মঙ্গলবার দিনভর বিক্ষোভ সংঘর্ষে উত্তাল ছিল গোটা দেশ। কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 6 জনের। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম ও 2 পথচারী এবং রাজধানীর ঢাকার সায়েন্স ল্যাবে 2 নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের বিদ্যাপীঠগুলো। ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে সারা দেশের সড়ক, মহাসড়ক, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় রণক্ষেত্রে। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে এগোলে বাধা দেয় পুলিশ। মুহূর্তেই পাল্টে যায় পরিস্থিতি। দফায় দফায় চলে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার সেল নিক্ষেপ। এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ নিহত হন। ওই শিক্ষার্থী ইংরেজি বিভাগের 12তম ব্যাচের বলে জানা যায়। আমাদের একটা ভাই শহীদ হয়েছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যতক্ষণ পর্যন্ত এর ন্যায্য অধিকার ফিরে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ, এই রাজপথ কখনোই ছাড়বো না। চট্টগ্রামে বিকেল 3টা থেকে নগরের মুরাদপুর, 2 নম্বর গেট এবং 16 শহর সহ আশপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম সহ 2 জন। এ সময় আহত হন আরও অনেকে। এদিকে মঙ্গলবার বিকেল 3:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় হলের ভেতরে থাকা অন্তত 10টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল 3টায় বগুড়ায় বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা সাতমাথায় অবস্থান নিয়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বরিশালের সরকারি বিএম কলেজ ক্যাম্পাস। বেলা 12টায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে ক্যাম্পাসের সামনের সড়কে। এ সময় তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দাবিতে কক্সবাজারের লিংক রোড মোড়ে অবস্থান নেয় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কক্সবাজার সরকারি কলেজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। পরে ছাত্রলীগ কর্মীরা বাধা দিলে বেঁধে যায় সংঘর্ষ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। মঙ্গলবার যারাই সড়কে বের হয়েছেন পদে পদে পড়তে হয়েছে ভোগান্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকা ছিল থমথমে। কোটা সংস্কার আন্দোলনকারী ও ক্ষমতাসীনদের সংঘর্ষে দিনভর রণক্ষেত্র পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব ও মহাখালী এলাকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে নামে বিজিবি। মাজহারুল ইসলাম ও ইফতেখার রেজাকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুবায়ের আজিন। দুপুরের পর থেকে এভাবেই সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা।
দুপুর 12টার পর থেকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপরই শুরু হয় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে চলে ইটপাটকেল ছোড়াছড়ি। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়াও দেয় দুই পক্ষের কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বিকেলে রাজধানীর মহাখালীতে পুলিশের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুরুতে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এরপর দফায় দফায় সংঘর্ষ হয় সেখানে। এ সময় মহাখালী পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় বিজিবি। এর আগে সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে রাজধানী জুড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুর, মেরুলবাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকার সামনে, মালিবাগ, যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় দিনভর চলে বিক্ষোভ। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ, আর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। বিকেলে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বেলা 1:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতাদের অনেকের হাতেই লাঠিসোঁটা ও হকিস্টিক দেখা যায়। প্রতিবাদ সমাবেশে তারা দাবি করেন আন্দোলনের নামে ষড়যন্ত্রে মেতেছে শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ক্যাম্পাসে বিশৃঙ্খলার জন্য বহিরাগতদের দায়ী করে কোটা সংকটের যৌক্তিক সমাধান দাবি করেন। সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিনিপিগ হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচি নিতে যাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন, নিজের হিম্মত নেই আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। এদিকে বেলা 2টার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। তারা এই সময় লাঠিসোঁটা ও প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে অবস্থান নেয়। গতকাল পর্যন্ত এটা শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন ছিল, আজকে দেখেছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও নেমে এসেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী কেউ আমাদের নিরাপত্তা দিতে পারছে না, তখন আমাদের আত্মরক্ষার দায় আমাদেরকে কিন্তু নিতে হবে। এদিকে বিকেলে শহীদ মিনারের পাশ দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের হামলায় আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। পরে সন্ধ্যার দিকে ছাত্রলীগ নেতারা শামসুন নাহার হলের গেটে এবং কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা রাসেল টাওয়ারের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সারা দেশের সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করে কোটা আন্দোলনকারীরা। এতে স্থবির হয়ে পড়ে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে বিকেল থেকেই রংপুর, চট্টগ্রাম, বিভিন্ন শহরে বিজিবি মোতায়েনের পর সড়ক পরিস্থিতি স্বাভাবিক হয়। শুরু হয় রেল চলাচল। প্রতিনিধিদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে অবরোধ করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক। বেলা 12টার দিকে শনির আখড়া ও কাজলায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। অনেক ভয়াবহ অবস্থা, মানুষের যেই দুর্ভোগ একদমই মানার মতো না। বাচ্চারা ডাক্তার দেখানোর জন্য আসছিলাম, মানে আমার ওয়াইফ আছে ঢাকাতে, কিন্তু আমি
জায়গাতে পৌঁছাইতে পারি নাই। তো জরুরি কোথাও যেতে পারছে না, অনেক সমস্যা, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, রাস্তা তো খাইলে খাইলে একালা জাম দেখেছি, হাঁটতে হাঁটতে যাইতেছি, কষ্ট হইতেছে, রোজা রাখছি, হাইটা সকাল গড়াতেই ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধাপে ধাপে মিছিল নিয়ে মহাসড়কে আসে তারা। তাদের অবরোধের ফলে কয়েক কিলোমিটার জুড়ে দেখা দেয় তীব্র যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয় দুপুরের দিকে। 1 ঘন্টার অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বিকাল 5টার দিকে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ফেনীতে বিকাল 4টার দিকে শহরের গোডাউন কোয়ার্টার সংলগ্ন রেললাইনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। 1.5 ঘন্টা পরে পুলিশের অনুরোধে তারা রেললাইন ছেড়ে দেয়। এছাড়া রংপুর, কুমিল্লা, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকার সড়ক মহাসড়ক দিনভর আন্দোলনকারীদের দখলে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিক্ষার্থীরা ভুল করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। আর চলমান আন্দোলনের জন্য বিএনপি ও তারেক রহমানকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবকিছুতে ছাত্রলীগকে দোষারোপ করা ফ্যাশনে পরিণত হয়েছে। কোটা নিয়ে সিদ্ধান্তের জন্য আপিল বিভাগের রায় পর্যন্ত সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত সাবিনা মজুমদারের রিপোর্টে। কোটা ইস্যুতে মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এ নিয়ে উত্তাল রাজধানী সহ সারা দেশ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, আন্দোলনের নামে কেউ রাস্তা অবরোধ করে ভাঙচুর বা ধ্বংসযজ্ঞ চালালে ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে, সেখানে আমার মনে হয় আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল। তারা এই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল। তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। ধৈর্য সহকারে আমরা এগুলো দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা নেমেই আসে, তখন আমাদের কাজটি আমরা করব। আর কোটা আন্দোলনের জন্য বিএনপিকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডি কার্যালয়ে তিনি আরো বলেন, লন্ডনে বসে কলকাঠি নাড়ছে তারেক রহমান। ছাত্রলীগকে দোষারোপ করা ফ্যাশনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। জাতীয় প্রেস ক্লাবে বিচারহীনতায় বাংলাদেশ, বেআইনি আইন, ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শীর্ষক সেমিনারে অংশ নেন আইনমন্ত্রী। বলেন, কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলেও জানান আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পুরো দায়ভার সরকারকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতে গুলশানে বিএনপি কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যে ভূমিকা পালন করেছে আওয়ামী লীগও তাই করছে। বলেন, সারা দেশে নিহতের জন্য গায়েবানা জানাজা পড়বে বিএনপি ও সমমনার দলগুলো। বুধবার বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। সারা দেশে এই কর্মসূচি পালিত হবে বলেও জানান বিএনপির মহাসচিব। হত্যা, দমন নিপীড়ন করে অতীতের কোন স্বৈর শাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি, বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন নিপীড়নের পথে এই পথে শেষ রক্ষা করতে পারবে না। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার জন্য গায়েবী জানাজা বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামটা সারা দেশে আমরা গায়েবী জানাজা পড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আর প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার ঘটনা পাকিস্তানি শাসক গোষ্ঠীকেও হার মানিয়েছে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। সোমবার দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা দেশীয় ও আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনটি। আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে, এই কুঠা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনা পাকিস্তানি শাসক গোষ্ঠীকেও হার মানিয়েছে। এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা আমরা পাকিস্তান আমলে অন্তত আমি দেখেছি বলে মনে পড়ে না। এই রাজাকারের পক্ষে যারা স্লোগান দেয়, ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ তাদের দেখে নেবে। আরে এই ছাত্ররা তো বলেন যে তারা রাজাকার, এদেরকে রাজাকার বলেছে এই মহিলা যাকে আগে কোর্ট রায় দিয়েছিল রং হেডেড বলে। কোটা সংস্কারে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোটার কথা ছেলেরা বলেছে, এই কোটার ব্যবস্থা তো উনি এই প্রধানমন্ত্রী তো আপনার বাতিল করে দিয়েছিলেন। আবার সেটাকে আপনার আদালত দিয়ে সেটাকে নিয়ে এসে সামনে নিয়ে এসে সেটাকে ইস্যু বানিয়ে আবার সেটাকে ইস্যু তৈরি করেছে। দুর্ভাগ্য আমাদের আজকে আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করে রাখবার জন্য। এই কথাটা আমরা বহুবার বলেছি, গণতন্ত্রকে ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই। এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটাচ্ছে, ঘটিয়ে জনগণের যে দৃষ্টি সেই দৃষ্টিকে তারা বিভ্রান্ত করছে। এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আজকের আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আমলা ও বিভিন্ন বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও সংঘর্ষ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। ঢাকা রাজপথকে রণক্ষেত্রের সঙ্গে তুলনা করে ফলাও করে খবর প্রকাশ করেছে বিবিসি ও আল জাজিরা। এই সংঘর্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সমর্থন রয়েছে বলেও উঠে এসেছে বিবিসির নিউজে। এছাড়াও এনডিটিভি, আনাদোলু এজেন্সি, এপিও গুরুত্ব সহকারে বাংলাদেশের এই খবরটি প্রচার করছে। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্ট। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এখন হট টপিক আন্তর্জাতিক মহলেও। এই আন্দোলন এখন ছাত্রলীগ, শিক্ষার্থী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রূপ নিয়েছে। রাজপথ ছাপিয়ে বিশ্ববিদ্যালয়গুলো এখন রণক্ষেত্র। বুধবার বিবিসির প্রতিবেদনে এসেছে, চাকরিতে প্রবেশে কোটা ইস্যুটি বাংলাদেশ সরকারকে বিপদে ঠেলে দিয়েছে।
পুলিশের বরাতে আল জাজিরা বলছে, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে প্রাণ গেছে কয়েকজনের। অচল যোগাযোগ ব্যবস্থা। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানের বরাতে আল জাজিরা আরও জানায়, উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিতে এসেছে, রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে? কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্যের জের ধরেই বিক্ষোভ দাবানলে রূপ নিয়েছে। এই আন্দোলনে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও যুবদল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিবিসি নিউজে এসেছে, আন্দোলনে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে। এছাড়া এবিপি, এনডিটিভি, ওয়াশিংটন পোস্টের শিরোনামে গুরুত্বের সঙ্গে এসেছে বাংলাদেশের এই চলমান ঘটনা। কোটা ইস্যুতে উচ্চ আদালতের রায়ের পর থেকে গেল কয়েকদিন হলো আন্দোলনের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে এখন যোগ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। টানা আন্দোলন ও বাংলা ব্লকেট নামে চলছে অবরোধের মতো বড় ধরনের কর্মসূচি। এতে ঢাকায় চরম যানজটে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কোটা আন্দোলন ইস্যুতে সব বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে পার্ক মোড় এলাকায়। আপনি জানেন যে গতকাল যে দিনভর রংপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর ঘটনায় গতকাল রাতে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্ধ ঘোষণা হওয়ার পর রাত 12টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রায় সব শিক্ষার্থী যারা আবাসিক ছিল তারা কিন্তু অনেকটাই সবাই প্রায় চলে গেছে, এমনটা আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে দেখেছি। আরেকটি বিষয় যদি বলে রাখি যে গতকাল যে আবু সাইদ নিহত হয়েছিলেন তার জানাজা আজ সকাল 9টা তার গ্রামের বাড়ি পীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা করবার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চেষ্টা করেছিল, পরে পুলিশ সেটি করতে দেয়নি। পরে তার দাফন কার্য সম্পন্ন হয়েছে। তো আমরা এখন পর্যন্ত এখানে রয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানকার যে পরিবেশ আমি যদি বলি যে এখানে একেবারেই শুনশান নীরবতা রয়েছে, কোনো শিক্ষার্থীকে আমরা এখানে দেখিনি। এছাড়াও যে যান চলাচলের কথা যদি বলি, সেই যান চলাচলের কথা এখানে একেবারেই স্বাভাবিক রয়েছে। গতকাল কিন্তু এই যে আমরা সড়কটি দেখানোর চেষ্টা করছি, এটি কিন্তু পুরোটাই ব্লক ছিল, অর্থাৎ শিক্ষার্থীদের দখলে ছিল এই সড়ক। পরে শিক্ষার্থীরা তো রাত 9টার সময় এই সড়কে ছেড়ে দেয়, তার আগে কোনো যানবাহন এখানে চলতে দেখেনি। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে শিক্ষার্থীরা কিন্তু এভাবেই তাদের হল ছেড়ে তারা বাড়িতে যাচ্ছে। শিক্ষার্থীরা আমাদেরকে বলছিলেন যে তাদের অভিভাবক যারা আছেন তারা কিন্তু তাদেরকে বারবার টাকা দিচ্ছেন তারা যেন হল ছেড়ে বা ম্যাচ ছেড়ে বাড়িতে যায়। আমরা সকাল থেকে কিন্তু এইভাবে শিক্ষার্থীদের যাবার দেখেছি। তো আমি যদি বলি যে এখন পর্যন্ত রংপুরের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আমরা এখানে যারা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে গতকালের সংঘর্ষের পর রাত থেকে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার মতো যে পরিস্থিতি সেটি কিন্তু নাই। তো এই ছিল রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পরের দিনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে রংপুর থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান শিয়া থেকে অনুসারীরা শোক মিছিল করছেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানতে চেয়েছিলেন, ঠিক 10টা 15 মিনিটের দিকে হোসাইনি দালান থেকে আসলে এই যারা শিয়া অনুসারী মুসলমান ধর্মপ্রাণের আরেকটি এই আপনার অংশ, সেটি কিন্তু আসলে তারা কিন্তু আপনার 10টা 15 মিনিটের দিকে আপনার এই যে আপনার মহরমের যে আসলে শোক মিছিল সেটি কিন্তু আসলে তারা শুরু করে দিয়েছেন এবং এটি বকশীবাজার মোড় পার হয়ে
লালবাগ চত্বর হয়ে এটি আপনার ঘোড়াশাল হয়ে এবং আপনার নীলক্ষেত হয়ে একেবারে আপনার ধানমন্ডির জিকাতলা দিকে কিন্তু আসলে এটি শেষ হবে। এবং আপনাকে একটু বলতে রাখি যে তারা কিন্তু আজকে কিন্তু আপনার এই যে মুসলমানদের যে আসলে আপনার আরেকটি আসলে শিহা গোষ্ঠী রয়েছে, তাদের আসলে এই ধর্মীয় উৎসবটি কিন্তু এই যে আপনার ধর্মীয় যে মাস রয়েছে এবং সেই ধর্মীয় মাসের ধর্মীয় বছরের প্রথম মাসেই কিন্তু আসলে আপনার এটি আসলে অনুষ্ঠিত, প্রথম মাসের 10 তারিখে আসলে আপনার এটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা একটু বলে রাখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, তার আসলে আপনার আজকের দিনে কিন্তু আসলে কারবালার প্রান্তরে মৃত্যুবরণ করে এবং সেই এজিদ কিন্তু তাকে হত্যা করে এবং সেই কারণেই কিন্তু আজকে আপনার এই আয়োজন করা হচ্ছে। এবং তিনি যেভাবে মৃত্যুবরণ করেছিলেন, সেই মৃত্যুবরণের কারণে তিনি যতটা কষ্ট পেয়েছিলেন, সেই কষ্টটাকে স্মরণ রাখার জন্য তারা আসলে আপনার আজকের দিনের কিন্তু এই মাতম আয়োজন করে, তারা শোকের মাতম আয়োজন করে, র্যালি করে যাচ্ছে। এবং তারা বলছেন যে আসলে এই আয়োজনটাকে ভাগাভাগি করার জন্যই তারা আপনার এই আজকের এই যে তার আয়োজনটি এটি আসলে করা হয়। এবং এটি আসলে আপনার শুধুমাত্র তাকে যে মারা হয়েছিল কারবালার প্রান্তরে, সেই কারবালার প্রান্তরে যে মারার কারণে আপনার হত্যা করার কারণে তাকে আসলে আপনার যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল, তার কারণে আসলে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে বিভিন্ন ধরনের আপনার ব্লেড এবং নানাভাবে ক্ষতবিক্ষত করা হতো। যদিও প্রশাসনের কঠোর নির্দেশনার কারণে সেগুলি কিন্তু করা হচ্ছে না এবং কোনো ধরনের আপনার আগ্নেয়াস্ত্র বা কোনো ধরনের ব্লেড বা কোনো ধরনের ছুরি বা সেগুলো কিন্তু আসলে কোনোভাবেই আপনার রাখার আসলে নির্দেশনা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। এবং প্রশাসনের নজরদারিও কিন্তু আমরা দেখেছি, প্রশাসন কিন্তু বেশ তৎপর রয়েছে, কারণ প্রশাসন আপনার সামনে পিছনে সব জায়গাতে আসলে প্রশাসন একদিনের কঠোর নিরাপত্তা রয়েছে। ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই বকশীবাজার মোড় পার হয়ে আপনার এই হুসাইনি দালানের যে আসলে মহরমের যে যাত্রা, এটি থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হুসেইনি দালান থেকে শিয়া অনুসারীরা শোক মিছিল করছেন, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী, সাধারণের নাগালের বাইরে প্রতিটি পণ্য। এই বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, স্বাদ আছে সাধ্য নেই, ইচ্ছা আছে উপায় নেই, এইরকম একটি অবস্থা। অর্থাৎ বাজারে এসে কোন জিনিস নিবে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আসলে নিতে পারছে না এইখানকার যারা ক্রেতারা, তারা এমনই কথা বলছে। আমরা আজকে খবর নিয়েছি পঞ্চগড়ের বাজারে। পঞ্চগড়ের বাজারে এমন একটি জিনিস নেই যেটা 60 টাকার নিচে নেই। প্রত্যেকটি জিনিস 60 টাকা থেকে ধরে কিন্তু আসলে তার উপরে প্রায় 400 টাকা কেজি ধরে। আপনাকে যদি বলি যে আদার কেজি কিন্তু আসলে দেশি আদা সেটি হচ্ছে প্রায় 400 টাকা, রসুনের কেজি যেটি ভালো সেটি 240 টাকা, শসার কেজি আমরা শুনছি 80 টাকা, পটলের কেজি 60 টাকা এবং ঢেঁড়সের কেজি সেটাও 60 টাকা। এমনি করে কিন্তু আসলে প্রত্যেকে পেঁয়াজ কিন্তু ইতিমধ্যে কিন্তু সেঞ্চুরি ছেড়েছে। কিছু আলুর কথা যদি না বললেই নয়, আলু দেশি আলু যেটাকে বলি সেটি 65 টাকা ধরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি সবচেয়ে বেশি ঝাঁজ বেড়েছে কিন্তু আসলে মরিচ গতকালকে এবং আজকে খবর নিয়েছি প্রায় 240 টাকা কেজি ধরে কিন্তু আসলে মরিচ বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু কায়তা থেকে শুরু করে টমেটো সবগুলোই কিন্তু 80 থেকে 60 টাকার মধ্যে চলছে। মাছের বাজার যদি বলি, মাছের বাজার কিছু আসলে তুঙ্গে। গরুর মাংস এবং মুরগির দাম কিছুটা, ছাগলের মাংস কিছুটা দাম কমলেও কিন্তু আমরা দেখছি যে আসলে মাছের বাজারের অবস্থা কিন্তু খুবই খারাপ। অর্থাৎ ক্রেতারা কিন্তু আসলে মাছের বাজারে এসে কিন্তু হুতাশ খাচ্ছে। বর্ষা মৌসুম চলছে, এই হিসাবে কিন্তু আসলে পঞ্চগড়ে কিন্তু আসলে মাছ পাওয়া যাওয়ার কথা অনেক বেশি। এখানকার জেলা মৎস্য অফিসের তথ্য মতে যে এখানকার যে উৎপাদিত মাছ, এই উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু আসলে জেলার বিভিন্ন জেলায় কিন্তু সরবরাহ করা হয় বা যায়। কিন্তু এখানে দেখি যে আসলে মাছের দাম রুই কাতল থেকে শুরু করে এমন একটি মাছ নেই যেটি 300 টাকা নিচে। আর দেশি মাছের কথা তো বলাই বাহুল্য, কারণ দেশি মাছ 1000 টাকা, 800 টাকা, কোনো ক্ষেত্রে 1200 টাকা কেজিও বিক্রি হচ্ছে, এমনই একটি অবস্থা। অর্থাৎ এইখানকার যারা ক্রেতারা আছে
খাচ্ছে। তারা বলছে যে আসলে উপার্জন সেটি তো ঠিক আছে, কিন্তু এর যে বাজারে এসে যে খরচ নেওয়ার কথা, যে জিনিসটি কেনার কথা সেটি কিনতে পারছে না। যেখানে 1 কেজি কেনার কথা সেখানে কিন্তু আধা কেজি কিনে তারা বাড়ি ফিরছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে বাজারঘরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল।